আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা সবাইকে মহাচ্ছন্ন রাখবে। পরের আয়াতে সতর্ক করতেছে হাত্তা জুরতুমুল মাকাবের, যতক্ষণ না কবরে গেছে এটা থাকবেই। যে ওই যে পারভেজ সাহেব একটা গাড়ি বদলাইতে পারতেছে না, আর আমি 3 ঘন্টা মোবাইল এটা বালতিতে ডুবে রয়েছে তারপরেও চালাইতেছি, চলতেছে তো। তো অনেকে দেখলে বলে যে এটা বদলাও না কেন, বন্ধু বান্ধব ঠাট্টাই বলে এটা বদলাও না কেন, ওই যে কি এমনি করলে নাকি চলে সেটা নেও না কেন, কী কয় এটা টাচ নাকি কী? হ্যাঁ, আমি বলি যে এই তো বড় উপকারী, বন্ধু বান্ধব বলতেছ বউটা যে 48 বছর পুরানো এটা বদলাইতে তো একদিনও বললে না। রাস্তায় চলার সময় পেশা ওয়ারি এক একজন একদিকে তাকায়, যার যে পেশা। ওই যে নাফিজ সবসময় তাকায় চুলের দিকে, কাটার সময় হইল কিনা, দর্জি জামার দিকে তাকায়, মুসি পায়ের জুতার দিকে তাকায়। এখন ব্যবসায়ীরা সবসময় এনবিআর এর দিকে তাকাবে, আর এনবিআর এর মরা চেয়ারম্যান দেখতেছে এখন, হ্যাঁ, এটার উপর দিয়ে ক্ষোভ টোপ ধরার জন্য তো বলবেই খড়গ। এবং এই কথাগুলো আপনি এখন না, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত ওনাদেরকে রাখে এই কথাই বলে যাবে। বদিউর রহমান, যেটি হাবিবুল্লাহ ডন একটি আশঙ্কার কথা বলেছেন, শঙ্কার কথা, যে কি কি খড়গ আসতে পারে এনবিআর এর পক্ষ থেকে। এনবিআর কি ব্যবসায়ীদের এখন একটি বড় প্রতিদ্বন্দ্বী গ্রুপে যার দাঁড়িয়েছে কি না, বিশেষ করে রাজস্ব আয়ের টার্গেট বেশি দেওয়ায়? আপনার রাস্তায় চলার সময় পেশা ওয়ারি এক একজন একদিকে তাকায়, যার যে পেশা। ওই যে নাফিজ সবসময় তাকায় চুলের দিকে, কাটার সময় হইল কিনা, দর্জি জামার দিকে তাকায়, মুসি পায়ের জুতার দিকে তাকায় সেলাই লাগবে কিনা। এখন ব্যবসায়ীরা সবসময় এনবিআর এর দিকে তাকাবে, আর এনবিআর এর মরা চেয়ারম্যান দেখতেছে এখন, হ্যাঁ, এটার উপর দিয়ে ক্ষোভ টোপ ধরার জন্য তো বলবেই খড়গ। এবং এই কথাগুলো আপনি এখন না, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত ওনাদেরকে রাখে এই কথাই বলে যাবে। এবং এইসব কথা বলার জন্য মীর আক্তার যখন সভাপতি, ওই যে রৌফ বেনজির ভুট্টোর ক্লাসমেট রৌফ, কি রহিমা ফুটটুর না কি একটা ইয়ে ছিল, মারা গেছে বোধহয়, তো ওনারা, তারপর মেয়র আনিস, এরা তো যাই আমার সাথে দরবার করলো। সে দরবার করার সময় এইরকম কথাই বলে যে আপনাদের এটা হয় না, ওইটা হয় না, সেটা হয় না, কোনটা হইলে সুবিধা হয় সেটা বলেন, সেটাই করে দেব। তখন বলল যে আয়কর উঠাই দেন। এটা বলছিলাম বোধ আরেকদিন, যে জাকাতের রেটে নেন। আচ্ছা, রাজি আছি, আপনারা পুরা ব্যবসায়ীরা সমস্ত দেশের পক্ষে থাকেন, আমি সরকারের পক্ষে সই করব জাকাতের রেট, আসেন। কদিন পরে জিজ্ঞেস করলাম, আর আসে না। কারণ বললাম যে একটু খেয়াল করেন, সাহেবে নেশাব হইলে 7.5 ভরি 52 তোলার উপর সারা জীবন দেওয়া লাগবে, আর ট্যাক্স তো যেটা দিয়ে ফেলছেন শেষ। ব্যবসায়ীদের খড়গ যেটা আছে টার্গেট লস বলে, যত লাভ করে তারপরে কোনো দিন লাভ হয় না। তার কারণ আমি নিজে তো কিছু টেন্ডার কাজ টাজ করেছি সরকারের পক্ষে, তো আমি হিসাব করে যেটা দেখলাম যে অন্তত 10 কোটির মধ্যে তার 30 লাখের মতো লাভ হয় মিনিমাম। তারপরে এসে কান্নাকাটি, মরে গেলাম স্যার, কী জন্য এটা করলাম, তাহলে কী ব্যাপার, লস হয়ে গেল। তো কী লস হইল, কমপক্ষে তো 30 লাখ টাকা লস হইল। কীভাবে হইল, আমি টার্গেট করছিলাম তো এই কাজটা করে এত লাখ পাবো লাভ, তো সেই জায়গায় এটা পাইলাম, ওইটা কম পাইলাম না। সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা মহাচ্ছন্ন রাখবে, এটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা সবাইকে মহাচ্ছন্ন রাখবে। পরের আয়াতে সতর্ক করতেছে হাত্তা জুরতুমুল মাকাবের, যতক্ষণ না কবরে গেছে এটা থাকবেই। কে কোনটাতে সন্তুষ্ট, যে ওই যে পারভেজ সাহেব একটা গাড়ি বদলাইতে পারতেছে না, আর আমি 3 ঘন্টা মোবাইল এটা বালতিতে ডুবে রয়েছে তারপরেও চালাইতেছি, চলতেছে তো। তো অনেকে দেখলে বলে যে এটা বদলাও না কেন, বন্ধু বান্ধব ঠাট্টাই বলে এটা বদলাও না কেন, ওই যে কি এমনি করলে নাকি চলে সেটা নেও না কেন, কী কয় এটা টাচ নাকি কী? হ্যাঁ, আমি বলি যে এই তো বড় উপকারী, বন্ধু বান্ধব বলতেছ বউটা যে 48 বছর পুরানো এটা বদলাইতে তো একদিনও বললে না। আপনি কিছু জিনিস আছে, আপনি কোথায় গিয়ে থামবেন, কোনখানে থামতে চান, কখন থামতে চান, কতটুকুতে থামতে চান, আপনার সেই গোল যদি ডিসাইড না করেন তাহলে ইট উইল বি নেভার এন্ডিং প্রসেস, শেষ নেই। আর এনবিআরের যে বাজেটের কথা বলে খড়গ নামবে, তো এনবিআর তো কিচ্ছু না, এনবিআর তো শুধু কালেক্ট করে, আর কিছু না, কালেক্টর, তহসিলদারের মতো। সে কালেকশনটা অবশ্যই করতে হবে সরকারের জন্য। এইবার যে 4 লক্ষ
কি 80,000 কোটি টাকা না, 4,80,000 কোটি টাকা কেমনে আদায় করবে? চাপ বেড়ে যায়, রিয়ালিস্টিক হইতে বলে না। বাজেটের আর একটা বৈশিষ্ট্য দেখবেন, মুহিত সাহেবের প্রথম 2-3টা বাজেটে বোধহয় এটা বলছিল, শুল্ক এত করে বাড়লে আমার আগের থেকে টোটাল এত আয় বাড়বে, ওইখানে এত % কমাচ্ছি, আগের থেকে এত কমবে, টোটাল যোগ বিয়োগ করে আমার আগের থেকে এটা বাড়বে, এটা কমবে, ব্যালেন্স আমার এই থাকবে। এটা কিন্তু এখন আর বলে না, এটা বলে না, এটা বাড়বে দেখব হচ্ছে, কিন্তু নেট কি হবে সেটা বলছে না। সুশাসন যতক্ষণ নিশ্চিত না হবে, রাজনীতিকীকরণের মধ্যে যতক্ষণ পর্যন্ত ব্যবসা বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত সবার একটা দুশ্চিন্তা থাকবে। এই যে ব্যবসায়ীদের এত খড়গ এত কথা, আমি সবসময় বলি, এখন তো 62% আপনারা সংসদে, কারো স্ত্রী, কারো ভাই, কারো বোন, তারপরে যাইয়া একজনকে দেবে না, সে নাকি ইয়াবা ব্যবসায়ী, বৌরি দিয়ে দিবে, তারপরে যে আরেকজনকে দেবে না, সে খুনের আসামি, বুড়া বাপরি দিয়ে দিবে। তো এইভাবে করে তারপরে যাইয়া আমার এলাকার এক বাইসারে বললো যে হয়তো প্রধানমন্ত্রী নিজেই বলবে এক মিটিংয়ে, এরে তো আমার আরও বেশি দরকার। এই জাতীয় অ্যানামলিসগুলো যদি না থাকে, আপনি যদি প্যাট্রোনাইজ করেন, তাহলে আপনি ওই রাজস্ব বোর্ডের উপর দোষ দিয়ে লাভ নাই। আমি যে সময় চাইলাম, বললাম যে আমি এখনও চ্যালেঞ্জ দিই, সেই সময়ের লোক যারা আছে তারা একজনে বলুক না যে আমার থেকে জোর করে এই টাকাটা নিয়েছে। আপনি আইন করে দিয়েছেন সংসদে, সে আইন অনুযায়ী আমি যেইটুক পাও না, আমি শুধু সেইটুক আদায় করার চেষ্টা করি, তাই আমি খারাপ। আরে বাবা, এটা তো আপনারা আইন করেছেন যে এই হইলে এই দিবেন, এই হইলে দিবেন, 3.5 লাখের পরে বুড়া প্রবীণ এদের জন্য 4 লাখ, তারপরে এত %, এটা আপনি আইন করে দিলেন, এবারও যেটা করতেছেন। তো আইন অনুযায়ী আপনি আপনার কাছে আমি পাবো, এখন ওদের কাছে নেই, অসুবিধা হয় না। মধুর থেকে নিলাম, এটা দোষের না। সাইফুর রহমান সাহেবের বললাম, পর উনি খেপে গেলেন যে উনি টাকা লুকায় রাখছেন, ট্যাক্স দেন না। এগুলা কিছু নজির দিচ্ছে এই জন্য, রটেন পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আপনি চুরি করবেন, আরেকজনের উপর ধরতে গেলে আপনি হবেন। 12 বার বাজেট দিয়েছেন, উনি টাকা ট্যাক্স দেন নাই, তো আমার কি করতে হয়? আমার মন্ত্রী ছিলেন না? আমি অনুরোধ করলাম, স্যার আপনি 12 বার বাজেট দিয়েছেন, ব্যস্ত ছিলেন, আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি নিজেও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, জিয়ার আমলে 4 জন চার্টার্ড অ্যাকাউন্ট তাদের ক্যাবিনেটে ছিল, আপনিও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওরা যোগ বিয়োগ হিসাবে করে না। এখন বুলটুল হয়েছে, অসুবিধা কি? ফিয়ন সাফরাসি দিয়ে পাঠিয়ে দেন। এইটা বুদ্ধির আমার সাথে কীটা শুরু করলা, তুমি না আমার এডিশনাল সেক্রেটারি ছিলা? আই এম স্টিল ইউর এডিশনাল সেক্রেটারি। মওদুদ দিতে হইলো, খালেদা জিয়ার দেওয়া লাগলো, কয়জনের নাম বললো, অন্যগুলোর নাম বললে তো অনেকগুলো অসুবিধা। আবার কেউ টেলিফোন করে, ইনি 3 বারের প্রধানমন্ত্রী, তার থেকে এটুক না নিলে হয় না। আরে বাবা, আমি তো প্রধানমন্ত্রী চিনি না, আমি চিনি আমার আইন অনুযায়ী এটুকু। রাজস্ব বোর্ডকে সেই ম্যান্ডেটটা দেন, পলিটিক্যালি কোনো রকম ইনফ্লুয়েন্স করবেন না, তাহলে দেখবেন যে ন্যায়ভিত্তিক যদি করটা আসে, রাজস্বটা আসে যথেষ্ট। আর হয়রানি যেটা বলে, খড়গ বলে, আন্ডারহ্যান্ড বলে, এনারা বুঝে ভালোই, আমি নিজেও তো দেখছি, সেটা হইল শেয়ার করতে গেলে এটা হবে। এখন বলবেন যে ব্যবসা করতে হলে আমার এটা করা লাগে, তো করা লাগলে আপনি করবেন, আপনাকে না করতেছে কেটা? আমি বাগানে হাঁটলে আমার কাছে এই যে উনি যেরকম খড়গ বলে, ওই যে অন্যরা থাকলে ওনারা জিজ্ঞেস করে, প্রথমে দেখলেই জিজ্ঞেস করে, এই আমার এই বাড়ির থেকে এত ট্যাক্স কেন নিল? চিন্তা করেন, দেখলে হাঁটার সময় তো কী, আমি আচ্ছা আপনি আসেন, 3টা পথ আছে, আপনি কোনটাতে যাবেন আগে ঠিক করেন। ঠিক সহি শুদ্ধভাবে যেটুক সরকারের নিয়ম অনুযায়ী ট্যাক্স দেবেন কি না, যদি দেবেন রাজি হন, শেষ করছি, যদি দিবেন রাজি হন, আমি নিজে গিয়ে আপনার ওইটা করাই দেব, কোনো হয়রানি হবে না। আর আদা আদি দিবেন, তাহলে ও যে এসে আপনার নোটিশ দিয়েছে তার সাথে শেয়ার করেন। আর টোটাল দিবেন না, তাহলে আপনি আরামে থাকবেন, কারণ দিতে গেলে একবার জালে আসলেন, এইবার আপনি সবসময় খাতার মধ্যে উঠলেন। কারণ এনবিআরের একটা প্রতিষ্ঠিত রেওয়াজ হয়ে গেছে, যিনি দিচ্ছেন, যারা দে, তাকে কেবল লিবু চিপা করতে চায়, তার উপর বেশি যায়। নূতন নেট যেটা কর বাড়ানো, সেটাতে যাচ্ছে না। বদিউর রহমান, আমরা আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসে যেটি ডক্টর আহসান আলম পারভেজ বলেছেন যে সবচেয়ে দুর্বল জায়গা যেটা দুর্নীতি দমন এবং আর্থিক ব্যবস্থাপনা, 2 জায়গায় আমরা খুব বেশি সবল না। দুর্বল কেন সেটি যেমন আপনার কাছে জানতে চাই, তেমনি এটাকে সবল করতে হলে কি সুপারিশ আছে? আপনার যে কোনো জায়গায় সরকারের যেখানে যে বসে, চেয়ারে কে আছেন, দ্যাট ম্যাটার্স। ইকবাল যখন দুর্নীতি দুদকের চেয়ারম্যান,
গোলাম রহমান যখন চেয়ারম্যান, এখন আবদুল্লাহ আছে। তো ওই একজন গেলে গোলাম রহমান সাহেব তো বললো যে দন্ত নখবিহীন ব্যাঘ্র, কিন্তু চাকরি ছাড়ে না। ওইরকম দন্ত নখ নাই, থাকেন কেন? আমি চলে আসছি, মিলে নাই, 15 মাস আগেই চলে আসছি, কারণ উদ্দিনদের যে কথা ছিল তার থেকে ডেভিড। আপনি চলে আসেন, নজির স্থাপন করেন, ঠিক হবে। তবে নজির স্থাপন করতে যায় আবার বেনজিরের নজির স্থাপন করলে হবে। আপনি বেনজির আজিজের নজির স্থাপন করলে হবে না। এই দেশটার দুর্ভাগ্য, আমি সবসময় বলি, এই যে একটা দেশ, এমন একটা জাতি যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে লাইন ধরে সবাই দুর্নীতিতে ধরা খায়। রাষ্ট্রপতি জেল হইল না, হোসেন মোহাম্মদ এরশাদ। প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই দুর্নীতি সাজা লইয়া এখন ঘুরতেছে। উপরাষ্ট্রপতি বা আবার প্রধানমন্ত্রী মওদুদ সেটাতে ধরা খায়। হ্যাঁ, বিচারপতি, প্রধান বিচারপতি ধরা খায়। হ্যাঁ, আবার প্রধান সিএমএল। এই যদি ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি হয়, একটা পদেরও তো মর্যাদা আছে, সেই পদের থেকে এইগুলা করে, আপনি সামাল দিবেন কেমনে? এখন আবদুল্লাহ যে আছে দুদকের, তার সেখানে একটা কঠিন আবরণ আছে। আমি ওই যে ট্যাক্স দেওয়ার সময় মেলার গেলাম যে ওই অফিসে, তখন ভাবলাম যে আবদুল্লাহ আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ, হ্যাঁ, একসাথে বহু বছর চাকরি করলাম, আমার একটা তদবিরে উপকারও করছে। এখন তো অফিসাররা তদবিরে উপকার করে না। আমি 3 বার ডিপার্টমেন্টাল প্রধানের কাছে ছোট্ট একটা বদলির জন্য গেছি, জেনুইন কারণে। আমাকে হাইকোর্ট দেখায়, এজ ইফ আমি সেক্রেটারিগিরি করি না, বুঝি না আর কি। কিন্তু পরে শেষ পর্যন্ত ওই মক্কেল রইল, বাবারে আমি তো তোরে নিয়েই গেলাম, হচ্ছে না। বাট হি ম্যানেজড, তার লাখ 5 টাকা খরচ হয়েছে। আমার থেকে তো টাকাও নিতে পারে না, করতেও পারে না। এখন এই প্রশাসনিকের মধ্যে যে 22.1% ব্যয় হইতেছে, যে আবদুল্লাহর এটা যেটা বললাম, আমি তারা একটা বই দিতে গেলাম যে সরকারি চাকরিতে আমার অনুভূতি সমগ্র। তুমি আঠা সারপ্রাইজ, আমি কাউন্টারে নিচে যেয়ে বললাম যে আমি একটা বই দিতে আসছি, একটু যাবো। পরে যে আপনি ওনার টেলিফোন করছেন, ওনার পিএসের থেকে পারমিশন নিচ্ছেন? আরে বাবা, এগুলো তো বুঝি টুঝি না, আমার এই পরিচয় যে এটা আমার নিজের ছবি, এই বই নিয়ে আসছি, যাওয়া যাবে না। আগে আপনি তার থেকে পারমিশন নিতে, মানে ডুকটা কেন দিয়ে না, পরে বললাম যে আচ্ছা আপনাদের কাছে রেখে দিলাম, পৌঁছে দিলেন। তো এইরকম টাইট করার পরে যদি দুর্নীতি কিছু না করতে পারে, আমি দুদকরে মাঝে মধ্যে দুধ দই কই, এটা যদি হয়, হবে না। চেয়ারে যিনি বসেন, দ্যাট ম্যাটার্স। উনি কতটুক কাজ করবেন, উনি ডেইলি বেসিসে চাকরি করবেন কি না, যে আমি আজকে যেটুক পারি আজকে করব, আজকের শেষে আমার আর চাকরি নাই। কিন্তু উনি যদি ভাবেন যে আমি এই 2 বছরের পরে আরও 2 বছর, 4 বছর, 5 বছর পায়ে রুবি করবো, তেল মালিশ করবো, কন্ট্রাক্ট পাবো, তাহলে ভিন্ন জিনিস, করার কিছু নেই। প্রশাসনের জন্য যে বেশি খরচ, এটা কেন করে? কারণ যদি সরকার নিজে রাজনৈতিকভাবে, যে কোনো সরকার রাজনৈতিকভাবে দুর্বল হয়, তাহলে তারা প্রশাসনকে এত বেশি তোয়াজ করতে যাবে। প্রশাসনটা কি? ব্যুরোক্রেট সার্ভেন্টস। পলিটিক্সটা কি? পলিটিক্যাল মাস্টার্স। আপনি নিয়ম করেন, আইন করেন, জেলে যান, সবটা করেন, তাহলে প্রশাসনের লোক বলে যে এই ওরে মান না, ওরে মান না। কী জন্য মান না? আপনি মানাইতে পারেন না, ইউ হ্যাভ নো ক্যাপাসিটি, ইউ হ্যাভ নো লিডারশিপ, আপনি পারেন না, তাই মানাইতে পারেন না। নাহলে এরকম বাঁধা বটির নিচের মাছ প্রশাসন কেন মানতে চায় না? প্রশাসনের খরচ কমাবেন কি করে? ওই যে কি বললো না, ভোটের আগে দিয়ে জিফ আনবে, এই আনবে, সেই আনবে, কতগুলো এত দামে কী কাজে লাগে? বলে যে বোটে টোটে এই জায়গায় যাবে, সেই জায়গায় যাবে, লাগে। পুষতেছেন, গিভ অ্যান্ড টেক থাকলে পুষতেছেন। আপনি এই যে বাজেটের পরে কি আপনার দাওয়াত পাচ্ছেন? খাওয়া দাওয়া আছে? বাজেটের পরে একটা অনুষ্ঠান হয় না, খাওয়ায় যে সেদিন পাশ হওয়ার পরে, সেদিন হ্যাঁ হইলো তো, পাশ হওয়ার পরে যে খাওয়ায়, কেন খাওয়ায়? কী দরকার? বাজেটটা পাশ হয়েছে, ওটার জন্য এরকম বোঝ কেন লাগে? বুঝি না। তার সঞ্চয়পত্রে একটা কী দে, কর রেয়াত দে। আমি না করলাম, এগুলো শুনে না, বললাম কর রেয়াত কী জন্য দে? এখন চালাই করে কি, ওই আগের দিন সঞ্চয়পত্র কিনে বাজেট, তারপরে জুলাই মাসের 2 তারিখে 1 তারিখে আবার ভাঙায় ফেলা, কিন্তু ওই কাগজ এটা দিয়ে রেয়াত নিয়ে নিয়ে যাচ্ছে। নিয়মটা করে, এটা করে না যে মিনিমাম তার যতদিন থাকবে বছর হারি, ততদিন হইলে সে রেয়াত পাবে, নাইলে পাবে না। সেটা করছে না, ওই করতেছে বিনিয়োগ, রেয়াত নিয়ে চলে যাচ্ছে। কিছু লুফল আছে, সেটা হইল আপনার এখন যেটা বলতেছেন, সুশাসন নিশ্চিত করতে হইলে কঠোর হইতে হবে। এই কঠোর হওয়ার জন্য অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হলে হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম থাকতে হবে। সেখানে নামের পাশে আ থাকবে আওয়ামী লীগ, আলী,
নামের পাশে বাজার থাকবে, বি থাকবে বিএনপি, জে থাকবে জাপান। এই যে বিভাজনটা খালেদা জিয়ার প্রথম আমলে শুরু হয়ে গেল 91-তে, দলীয়করণ এরশাদের আমল ছিল। এই দলীয়করণ হওয়ার পরে এখন আমলারা রাজনীতিক লোকরে মানতে চায় না। এমনি তো দুই শ্রেণী শুধু ভাই ভাই করে। এক শ্রেণী হলো সাংবাদিক, সাংবাদিকের কাছে আপনি যত বড়ই হোক হে আপনারা ভাই কইব, সাংবাদিকের কাছে সব হইলো তুচ্ছ। আরেক শ্রেণী হলো রাজনীতিবিদ, ওই আন্ডা বাচ্চা মাত্র রাজনীতিতে আসছে, সে মন্ত্রীরে ভাই কইতেছে। তো এখানে পলিটিক্যাল লিডারশিপ যদি ঠিক মতো নেতৃত্ব দেয়, দলীয়করণ না করে, তাহলে ঠিক হয়ে যাবে। বদিউর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।